প্রতিদিনের মতো আজও তীব্র দেরি করে বাসায় ফিরল। মনের মাঝে এক আকাশ অভিমান এসে ভর করার কারণে সেদিনের পর থেকে তীব্র রায়কে এড়িয়ে চলে, দরকার ছাড়া কোনো কথা বলে না। তাছাড়া রায়ের সামনে দাঁড়ানোর সাহসও তীব্র পায় না। রায়ের মলিন মুখটা দেখলে নিজেকে কেমন নিজের কাছেই ছোট মনে হয়। যাকে আগলে রাখবে বলে প্রতিজ্ঞা করেছে, আজ সেই তার চোখের সামনে তাকে বাঁচাতে গিয়ে এত বড় একটা কাণ্ড করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। ভাবতেই তার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসে। তীব্র সব সময় এই কাজ সেই কাজের অজুহাত দিয়ে রাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়ায়। তীব্র নিজের রুমের সামনে এসে চাপিয়ে রাখা দরজাটা আস্তে করে খুলে রুমে প্রবেশ করল। রুম পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। তীব্র নিজের পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ অন করে আস্তে আস্তে পা ফেলে সুইচ বোর্ডের সামনে গেল। সুইচ চেপে হালকা নীল স্যাডের ড্রিম লাইটটা অন করল। বিছানার দিকে তাকাতেই তার সারা দিনের ছটফট করতে থাকা প্রাণ পাখিটা একেবারে শান্ত হয়ে গেল। রায় বিছানায় জড়সড় হয়ে বাচ্চাদের মতো বেঘরে ঘুমিয়ে রয়েছে। তীব্র রায়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে রায়ের দিকে অগ্রসর হতে লাগলো। রায়ের ঘুমন্ত মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে নিজের তৃষ্ণার্ত চোখের জ্বালা মেটাতে লাগলো। রায়ের মুখের উপর কিছু অগোছালো চুল পড়ে আছে, যা ফ্যানের বাতাসের তালে তালে মৃদু নড়াচড়া করে রায়ের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, যার কারণে রায় ঘুমের মাঝে একটু পরপর চোখ মুখ কুচকাচ্ছে। তীব্র রায়ের কাহিনী দেখে মৃদু হেসে আলতো হাতে রায়ের মুখের উপর পড়ে থাকা চুল সরিয়ে দিয়ে রায়ের কপালে আদর রেখে দিল। মাথা উঁচু করতেই রায়কে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকাতে দেখে তীব্র হকচকিয়ে গেল। তড়িঘড়ি রায়ের সামনে থেকে সরতে নিলেই রায় খপ করে তীব্রর কলার চেপে ধরল। রায়ের কাজে তীব্র আরেক দফা অবাক হলো। তীব্র কিছু না বলে রায়ের হাত থেকে নিজের কলার ছাড়ানোর চেষ্টা করতেই রায় তীব্রর কলারটা টান দিয়ে তীব্রকে অনেকটা নিজের দিকে নিয়ে এলো। সারাদিন আমার থেকে দূরে থেকে রাতের বেলা চোরের মতো রুমে এসে আদর দেখানো হচ্ছে। রায়ের রাগী গলার কথা শুনে তীব্র ছটফট বন্ধ হয়ে গেল। রায়ের দুপাশে দুহাত রেখে হাতের উপর ভর দিয়ে শান্ত চোখে রায়ের দিকে তাকিয়ে রইল। ড্রিম লাইটের আলোতেও রায় অভিমানে ভিড় করা চেহারায় দেখতেও তার অসুবিধা হলো না। রায় তীব্রকে চুপ করে থাকতে দেখে পুনরায় বলল, কথা বলছেন না কেন? কোথায় ছিলেন সারাদিন? নিজের সারাদিন বাইরে থেকে শরীরে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়ে আমার খোঁজ খবর নেয়ার জন্য বারবার বাসায় ফোন করে বাসার লোকদের মাথা খাওয়ার মানেটা কি? রায়ের এই রূপ যেন তীব্রর হজম হচ্ছে না। তীব্র রায়ের কথার উত্তর না দিয়ে ডান হাত দিয়ে রায়ের কপালে গালে ছুঁয়ে দেখে নিল জ্বর আছে কিনা। তীব্র এতক্ষণ ভেবেছিল জ্বরের ঘোরে হয়তো রাই এমন ব্যবহার করছে, কিন্তু না, রায়ের শরীরে জ্বরের ছিটে ফোটাও নেই। তাহলে হঠাৎ রাই এমন ব্যবহার করছে কেন? তীব্র কপালে ভাঁজ ফেলে নরম গলায় বলল, কি হয়েছে তোমার? এমন বিহেভ করছো কেন? তীব্রর এই শান্ত গলার কথাটা যেন রায়ের রাগ আরও বেড়ে গেল। তীব্র নিজে এমন অদ্ভুত বিহেভ করে উল্টো রায়কে জিজ্ঞেস করছে সে কেন এমন বিহেভ করছে। না চাইতেও রায়ের চোখে নোনা জলে টইটুম্বুর হয়ে উঠল। রায়ের গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কেমন যেন সব গলার মধ্যেই আটকা পড়ে যাচ্ছে। রাগে দুঃখে রায় তীব্রর কলার ছেড়ে দিয়ে তীব্রকে হালকা ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। কেন যেন সে তীব্রর এই অবহেলাগুলো নিতে পারছে না। তীব্রর অবহেলাগুলো তার ভেতরটা ভেঙে চড়ে আসছে। অবহেলায় যখন করবে তাহলে কেন কেয়ার ভালোবাসা দেখিয়ে মায়া বাড়িয়েছিল। একবার মায়া বাড়িয়ে তারপর অবহেলা করে দূরে সরিয়ে দেয়া যে কত কষ্টের, সেটা কিভাবে প্রকাশ করবে সেই ভাষা রায়ের জানা নেই। রায়ের কাজে তীব্র বোকা বনে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রায়ের দিকে। রায়ের ছলো ছলো চোখ তার চোখ থেকে এড়ায়নি। তীব্রর মাথায় একটা প্রশ্নই ঘুরপাক করতে লাগলো, নিজে অনুতপ্ত করতে গিয়ে নিজের অজান্তেই। আমার চাঁদকে অনেক কষ্ট দিয়ে ফেললাম না তো? ঘুমের মধ্যে রায়ের মনে হচ্ছে সে শূন্যে ভাসছে। তারপরেও চোখের মধ্যে রাজ্যের সব ঘুম ধরা দেবার কারণে চোখ মেলে আর নিজের অবস্থান দেখতে ইচ্ছে হলো না। কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন নিজেকে শূন্যে ভাসমান অনুভব হলো, তখন রায় পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল। রায় কারো কোলে অবস্থান করছে। লোকটি রায়কে কোলে তুলেই উপরের দিকে উঠছে। নিজের অবস্থান বুঝতে পেরে রায়ের চোখ বড় বড় হয়ে গেল। চোখ মুখে চলে এলো ভয়ের ছাপ। রায় গগন ফাটানো চিৎকার দেওয়ার আগেই একটা ভারী কণ্ঠে ভেসে এলো,
প্রথমে নিজের বাসায় রাত বেরাতে ঢোকার কারণে চোর বানিয়েছ, চিৎকার করে এখন কি মার খাওয়াতে চাও? গলার আওয়াজ শুনে তীব্রকে চিনতে রাইয়ের একটুও অসুবিধা হলো না, বরং তীব্রর কথা শুনে রাইয়ের মেজাজ আরও চটে গেল। রাই হাত পা ছোড়াছড়ি করতে লাগলো তীব্রর কোল থেকে নামার জন্য, কিন্তু তীব্রর সাথে পেরে উঠল না। তীব্র রাইকে নিয়ে ছাদে উঠে ছাদের একপাশে চলে গেল। সিমেন্ট দিয়ে বানানো বেঞ্চে রাইকে বসিয়ে দিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলল, বাপরে, তুমি তো এত ভারী, আমার মনে হচ্ছে তোমায় কোলে করে এতটুকু এসে অর্ধেক ওজন কমে গেছে। দেখতে সুটকি দেখলে কি হবে, ওজনে মিনি হাতি। তীব্রর কথা শুনে রাই চোখ রাঙিয়ে তীব্রর দিকে তাকালো। করা কিছু বলার ইচ্ছে থাকলেও মনের মাঝে আকাশ সমান অভিমান বাসা বাঁধার কারণে মুখ ফুটে আর কিছু বলল না। বসা থেকে উঠে হাঁটা ধরতেই তীব্র রাইয়ের হাত ধরে বলল, আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ? এত কষ্ট করে তোমার মতো ময়দার বস্তা দেহটাকে এতগুলো সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে এসেছি, কিভাবে এভাবে নিয়ে যাওয়ার জন্য নাকি? তীব্রর মজা করা কথা শুনে রাইয়ের চোখ ছলছল করে উঠল। সে না হয় এই কয়েকদিন শুয়ে বসে থেকে একটু মোটা হয়ে গেছে, তাই বলে তীব্র তাকে এভাবে বলবে? রাই ঝাড়া দিয়ে তীব্রর হাত ছাড়িয়ে ধূপধাপ পা ফেলে নিচে যাওয়ার জন্য অগ্রসর হতে লাগলো। রাই কিছু বোঝার আগে তীব্র পুনরায় রাইকে কোলে তুলে নিয়ে এসে বেঞ্চে বসিয়ে দিল। এবার আর রাইকে বসা থেকে ওঠার সুযোগ না দিয়েই তীব্র রাইয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তীব্রর কাজে রাই স্ট্যাচু হয়ে গেল। একটু পর নিজেকে স্বাভাবিক করে মুখে কিছু না বলে তীব্রকে ঠেলে সরানোর চেষ্টা করল, কিন্তু তীব্রর সুঠাম দেহটাকে চুল পরিমাণও নাড়াতে পারল না। রাই তীব্রর সাথে না পেরে নিজের থেকে থেমে গিয়ে চুপ করে বসে রইল। তীব্র এতক্ষণ চোখ বন্ধ করেছিল। রাইকে শান্ত হতে দেখে তীব্র চোখ মেলে তাকালো। রাইয়ের চোখের কোণে জমে থাকা জল নিজ হাতে মুছে দিয়ে কোমল গলায় বলল, প্রথমেই সরি বলছি ওই মায়াবী চোখের কোনো জল আসার কারণ হওয়ার জন্য। আমার অভিমানী চাঁদ কি অধম বান্দার সরিটা অ্যাকসেপ্ট করে তাকে ক্ষমা করবে? রাই তীব্রকে দুহাত দিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে সরানোর চেষ্টা করে তেজি কণ্ঠে বলে উঠল, কিসের সরি? লাগবে না আমার আপনার সরি। এতদিন কষ্ট দিয়ে দূরে সরিয়ে রেখে এখন আসছে আমি রুমে যাব। তীব্র রাইয়ের দুহাত নিয়ে নিজের দুহাতের মাঝে নিয়ে মোলায়েম গলায় বলল, আমি দূরে দূরে ছিলাম, বিধায় কষ্ট হয়েছে বুঝি। তীব্রর কথা শুনে রাইয়ের চোখ দিয়ে ভুরভুরিয়ে জল গড়িয়ে পড়ল। কি পাষাণ লোক, নিজে দূরে সরিয়ে রেখে কষ্ট দিয়ে এখন জিজ্ঞেস করছে কষ্ট হয় কিনা। রায় কিছু না বলে মুখ ঘুরিয়ে বসে রইল। তীব্র রাইয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি দূরে দূরে থাকলে তুমি কেন কষ্ট পাও? কে হই আমি তোমার? রায় কিছুক্ষণ অশ্রু ভেজা নয়নে তীব্রর মুখের দিকে তাকিয়ে বলল, তাই তো, কি হন আপনি আমার? আমাদের মাঝে কোনো সম্পর্ক কি আছে? শুধুমাত্র কাগজ কলমের নামের স্বামী স্ত্রী ছাড়া না। সরি, আমি ভুলে গিয়েছিলাম নিজের সীমানার কথা, তাই তো ভুল করে উল্টা রিয়েক্ট করে ফেলেছি। আসলে আপনার দয়া মায়া করুণা পেয়ে এটা ভুলে গিয়েছিলাম যে আমি আপনার জীবনে উড়ে এসে জুড়ে বসে আপনার জীবনটা নষ্ট করে দিয়েছি। কথাগুলো বলে রাই একটু থামল, দুহাতে নিজের চোখের জল মুছে তারপর আবার বলল, সমস্যা নেই, যেমন উড়ে এসে আপনার জীবনটা নষ্ট করে দিয়েছি তেমনই উড়ে চলে গিয়ে আপনাকে মুক্ত করে দিব। আপনার জীবন থেকে একেবারের জন্য চলে যাব অন্য তীব্র মজা করে কথাগুলো বলাতে রাই যে কথাগুলো উল্টো দিকে নেবে তা তীব্রর জানা ছিল না। তীব্র রাইয়ের কথা সম্পূর্ণ করতে না দিয়ে রাইকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে রাইয়ের কোল থেকে মাথা উঠিয়ে বসল। দুহাতে রাইয়ের বাহু চেপে ধরে রাগী গলায় বলল, কোথায় যাবে তুমি? হ্যাঁ, কোথায় যাবে? 2 লাইন বেশি না বুঝলে হয় না? ভুলেও যদি আমায় ছেড়ে যাওয়ার কথা আরেকবার বলো তাহলে দেখো আমি কি করি। রাই অভিমানী গলায় বলল, কেন থাকবো আপনার কাছে? কে হই আমি আপনার? কিচ্ছু হই না আমি আপনার। চলে যাব আমি, থাকবো না আপনার কাছে। আপনি অনেক খারাপ, শুধু শুধু আমার সাথে রাগ করেন, আমায় বকা দেন, ইচ্ছে হলে কাছে এসে মায়া দেখান আর ইচ্ছে হলে দূরে ঠেলে দেন। কথাগুলো বলতে বলতে রাই ডুকরে কেঁদে উঠল। তীব্র তার অভিমানী চাঁদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। চাঁদের আলোতে তার অভিমানী চাঁদের ক্রন্দনরত চেহারা দেখে তার হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলো, যে ব্যথা শুধু তার অভিমানী চাঁদই সারাতে পারবে।
তীব্র আর এক মুহূর্ত সময় বিলম্ব না করে রায়কে জড়িয়ে ধরল, এমনভাবে নিজের বক্ষপিঞ্জরে আটকালো যাতে সে কখনো পালিয়ে না যেতে পারে। রায় প্রথমে তীব্রর কাছ থেকে ছোটার জন্য ছটফট করলে পর মুহূর্তে তীব্রর বক্ষপিঞ্জরে নিজের মাথা গোজার ঠাঁই পেয়ে সব অভিমান চোখ দিয়ে জল হয়ে গলে পড়তে লাগলো। তীব্র রায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে রায়কে শান্ত করতে লাগলো। রায় কিছুটা শান্ত হতেই তীব্র মোলায়েম গলায় বলল, এমন কথা আর বলো না চাঁদ। তোমাকে হারানোর কথা শুনলে আমার নিজেকে একদম পাগল পাগল লাগে। তুমি জানো না চাঁদ, তুমি আমার জন্য কি? তুমি আমার কাছে আল্লাহ দেওয়ার সব থেকে সেরা উপহার, আমার অসম্পূর্ণ জীবনকে সম্পূর্ণ করার মাধ্যম, আমার সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র সম্বল, আমার আধার জীবনের এক ফালে আলো নিয়ে আসা চাঁদ। তোমাকে হারিয়ে হয়তো বেঁচে থাকবো, কিন্তু সেটা মৃত্যু ব্যক্তির নেই। আমার সুস্থভাবে বেঁচে থাকার জন্য তোমাকে চাই, আমার আধা জীবনে আলো রশ্মি আনার জন্য তোমাকে চাই, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্যই তোমাকে চাই। পারবে না চাঁদ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই অসম্পূর্ণ আমিটার সাথে থেকে আমাকে সম্পূর্ণ করতে? তীব্রর বক্ষপিঞ্জরে মাথা রেখে রায় এতক্ষণ তীব্রর কথা শুনছিল। তীব্রর কথা শেষ হতেই রায় তীব্রকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। রায়ের না বলা কথার মাঝেই তীব্র তার উত্তর পেয়ে গেল। মুহূর্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি হাসি। চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে ছদ্মবেশী মাহি। ইলেকট্রিক শক খেতে খেতে তার অবস্থা কাহিল। তার মুখোমুখি পায়ের উপর পা তুলে আয়েশ করে চেয়ারে বসে রয়েছে ফাহাদ। মুখে রয়েছে তার বাঁকা হাসি। ফাহাদ মাহির ক্লান্ত মাখা মুখের দিকে তাকিয়ে ঠাট্টার সুরে বলল, জান, তোমাকে এমন দেখা যাচ্ছে কেন? খুব তো বলেছিলে আবার সব পাগলামো তোমার ভালোবাসা দিয়ে ঠিক করে দেবে। দুদিনেই কি আমার ভালোবাসার টর্চারে হাঁপিয়ে উঠেছ? ফাহাদের কথা শুনে মাহি ঘৃণা ভরা দৃষ্টিতে ফাহাদের দিকে তাকালো। দুর্বল গলায় বলল, জীবনে যদি কোনো পাপ করে থাকি তার মধ্যে সব থেকে বড় পাপ করেছি তোর মতো একটা সাইকোকে ভালোবেসে। নিজের প্রতি নিজেই এখন আমার ঘৃণা হচ্ছে। কিভাবে পারলাম আমি তোর মতো একটা নরপশুকে ভালোবাসতে? মাহির কথা শুনে ফাহাদ অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বলল, চোরের মুখে ধর্মের কাহিনী। আমি না হয় নরপশু, তুই কি তাহলে? তুই তো আমার চাইতেও নিকৃষ্ট। আমি যতই খারাপ হই না কেন, যতই পাপ করি না কেন, তোর মতো মানুষ মারার পাপ আমি কখনোই করিনি। ফাহাদের কথা শুনে মাহি চমকে উঠল। অবিশ্বাস্য নয়নে ফাহাদের দিকে তাকিয়ে রইল। ফাহাদ মাহির ভীত মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আবার জান বাকি শ্রদ্ধের শুভাকাঙ্ক্ষী বলে কথা। আমায় তো খবর রাখতেই হয় বলো। দূর আকাশে বিশাল বড় থালার মতো চাঁদটা তার রূপালী আলো ধরনের বুকে ঢেলে মেলে দিয়ে আকাশের বুকে জ্বলজ্বল করছে। চাঁদের সাথে মিলে তারারাও মিটমিট করে জ্বলে নিজেদের আলো ছড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। এক চাঁদের আলোতে আরেক চাঁদকে নিজের বক্ষ পিঞ্জরে আটকে চুপচাপ বসে রয়েছে তীব্র। রায় তীব্রর বক্ষ পিঞ্জরে মাথা রেখে নীরবে চোখের জল ফেলে চলেছে। মান অভিমানের পালা শেষ করে নিজের সব থেকে আপন জায়গায় মাথা গোজার ঠাঁই পেয়ে আজ যেন চোখের জলের বাঁধই মানছে না। তীব্র রায়কে আজ বাধা দিচ্ছে না। চুপ করে বসে রায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে রায়ের কান্না দেখে যাচ্ছে। চাঁদের আলোতে তার অভিমানী চাঁদের কান্না দেখতে মন্দ লাগছে না। কান্নারত মায়াবী চেহারায় চাঁদের আলো পড়ে যেন মায়াবী চেহারার মায়া আরও শতগুণ বাড়িয়ে তুলেছে। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরেও যখন দেখল রায়ের কান্না থামার নামগন্ধ নেই, তখন তীব্র রায়কে নিজের থেকে ছাড়িয়ে রায়ের চোখের জল মুছে দিয়ে আদুরে গলায় বলল, হয়েছে তো, আর কত কাঁদবে? আজকে আমার বুকে ছোটখাটো একটা পুকুর বানানোর পরিকল্পনা করেছো নাকি? রায় ছলো ছলো চোখে তীব্রর দিকে তাকিয়ে ক্রন্দনরত গলায় বলল, এতদিন কেন আমায় দূরে ঠেলে রেখেছিলেন? কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? জানেন কত রাত পর্যন্ত আপনার অপেক্ষায় জেগে থেকেছি? আপনাকে, আপনার মিষ্টি শাসনগুলো কত মিস করেছি। কেন এমনটা করলেন? কি ভুল করেছিলাম আমি? কথাগুলো বলতে বলতে রায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তীব্র পুনরায় রায়ের চোখের জল মুছে দিয়ে অসহায় কণ্ঠে বলল,